এই যে তুলসী গ্যাবার্ড যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের পথে মার্কিন গোয়েন্দা প্রধানকে জানালেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা। এই প্রধান তুলসী গ্যাবার্ড এই মুহূর্তে ভারত সফরে আছেন। তুলসী গ্যাবার্ড বলে বাংলাদেশ দিন দিন জঙ্গলি রাষ্ট্রের দিকে যাচ্ছে। এই বলে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন এই তুলসী গ্যাবার্ড। দিন দিন বাংলাদেশ জঙ্গলি রাষ্ট্রের দিকে যাচ্ছে। তুলসী গ্যাবার্ড এই কথা কেন বলল, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ দিন দিন জঙ্গলি রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে। কেন তুলসী এটা বললেন, এইবার এই বিষয় নিয়ে কিছু অজানা গোপন তথ্য থাকতেছে, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের পথে মার্কিন গোয়েন্দা প্রধানকে জানালেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব। আপনারা ইতিমধ্যেই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ড এই মুহূর্তে ভারত সফরে আছেন। তিনি 2.5 দিনের ভারত সফরে এসেছেন। ভারত থেকে তিনি জাপান এবং ফ্রান্সে যাবেন। তার মধ্যে তিনি ভারতে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। প্রায় পৃথিবীর 20টি দেশের গোয়েন্দা প্রধানদের ভারতে একটি সম্মেলন, ভারতে একটি বৈঠক, সেই বৈঠকে অংশগ্রহণ করবেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন। রোববার গতকাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তুলসী গ্যাবার্ড সাক্ষাৎ করেছেন এবং সেই বৈঠকে, সেই সাক্ষাতে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। দু দেশের গোয়েন্দা তথ্য বিনিময়ের আলাপ আলোচনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে গোয়েন্দা তথ্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে পৃথিবীর তাবৎ তাবৎ দেশ ভারতে গোয়েন্দা প্রধানদের যে বৈঠক, সেই বৈঠকে দাওয়াত পেয়েছে, কিন্তু বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকে তারা কিন্তু দাওয়াত পায়নি। তারা এক প্রকার বয়কট টাইপের। কারণ পাকিস্তান ইতিমধ্যেই একটি সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র। পাকিস্তান সন্ত্রাসবাদে দ্বিতীয় শীর্ষ দেশ পৃথিবীর। এটি পৃথিবীব্যাপী স্বীকৃত এবং পাকিস্তানের আপন কাছের হয়ে উঠেছে এই মুহূর্তে বাংলাদেশ। যার কারণে বাংলাদেশ সন্ত্রাসবাদ নিয়ে নতুন করে চোখ রাঙানোর একটা পায়তারা শুরু করেছে। এসব কিভাবে দমন করা যায় সেসব বিষয়ে আমি ধারণা করছি যে তুলসী গ্যাবার্ড ভারতে উড়ে আসবার কারণটা হচ্ছে এশিয়াকে কিংবা এই দক্ষিণ এশিয়াকে শান্ত করবার একটা ব্যবস্থা নেওয়া। কারণ হচ্ছে ওদিকে পাকিস্তান, এবং পাকিস্তানের উস্কানিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। এই মাথা চাড়া দেওয়াকে থামাতে হবে, পাকিস্তানকে থামাতে হবে। এই থামানোর জন্যই বৈঠক পাল্টা বৈঠক। অজিত দোভাল জানিয়ে দিয়েছেন যে তুলসী গ্যাবার্ডকে যে বাংলাদেশ নতুন করে আরেকটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আবির্ভূত হচ্ছে। পৃথিবীর শীর্ষ সন্ত্রাসী দেশ সেই আফ্রিকার বার্কিনা ফাসো, আমাদের পাশের পাকিস্তান দ্বিতীয়, বাংলাদেশ কোন সিরিয়ালে আসে সেটি বলা কঠিন। তো এগুলো রুখতে হবে। এই যে বাংলাদেশ যে এই পরিচয়ে পরিচিত হচ্ছে দিন দিন, বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং একটা বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্র হিসেবে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে, রাষ্ট্রের কাতারে ঢুকে যাচ্ছে। এটি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জনগণ একটি জনগোষ্ঠী অন্ততপক্ষে বোঝে না, বুঝতে চায় না। সন্ত্রাসবাদ চলছে, পাকিস্তান প্রীতি চলছে, পাকিস্তানকে ভালোবাসে বাংলাদেশের একটা বিপুল জনগোষ্ঠী, কিন্তু এটি বাংলাদেশের জন্য অমঙ্গল ডেকে আনবে। এই যে তুলসী গ্যাবার্ড যে মার্কিন নিরাপত্তা প্রধান,
ভারত সফর করছেন, এমনি এমনি তো সফর করছেন না, নিশ্চয়ই একটি চূড়ান্ত পদক্ষেপ বা এই অঞ্চলের সন্ত্রাসবাদ দমনে যদি এমন কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে হয় তাও নেবে। আমরা তো আসলে যুদ্ধের সাথে পরিচিত নয়। আপনি পৃথিবীর অন্য অঞ্চলের কথা চিন্তা করুন তো, প্যালেস্টাইনের কথা চিন্তা করুন, ইসরায়েল প্যালেস্টাইনের কথা চিন্তা করুন, কিংবা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেসব দেশে যুদ্ধ হচ্ছে, প্যালেস্টাইন ইসরায়েল সেটি তো দূরের কথা, আফগানিস্তান পাকিস্তান কি হচ্ছে, পাকিস্তানেরই তো যান বাঁচানো ফরজ কাম, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সেই পাকিস্তানের ইন্ধনে আমরা লাফাচ্ছি। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের মতো অবস্থা, যুদ্ধ হচ্ছে। সেখানে বাংলাদেশে যদি এমন কোনো কর্মকাণ্ড, সন্ত্রাসবাদ কায়েম করতে গিয়ে যদি এমন কোনো কর্মকাণ্ডকে, এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেটি কতটা ভয়ানক হবে একবার চিন্তা করেছেন? ওসব অঞ্চলে, আমি প্যালেস্টাইন কিংবা ইসরায়েলের কথা যদি বলি, আমি সবচেয়ে বড় কথা, সবার আগে সর্বাগ্রে আমি জনসংখ্যার কথা চিন্তা করি। বাংলাদেশ একটা বিপুল জনসংখ্যার দেশ, আয়তন অনুযায়ী ছোট্ট আয়তনের একটি দেশ, আয়তন অনুযায়ী ব্যাপক 18 কোটি জনসংখ্যা। আপনি একবার চিন্তা করেছেন পৃথিবীর বহু দেশ, বহু উন্নত দেশ, 3-4টা দেশ মিলিয়ে এই জনসংখ্যা নেই। আপনি একবার চিন্তা করুন তো, ফ্রান্সের জনসংখ্যা কতটুকু, জাপানের জনসংখ্যা কতটুকু, কিংবা ইউকের জনসংখ্যা কতটুকু, ইটালির জনসংখ্যা কতটুকু। সেই বিচারে সেসব দেশ, 3টা দেশ জোড়া দিয়ে বাংলাদেশের জনসংখ্যা। তো বাংলাদেশ যদি একটি যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়, কিংবা এই ধরনের সন্ত্রাসবাদ দমন করতে গিয়ে পৃথিবী যদি, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যেসব গোয়েন্দা প্রধান, যেসব দেশের গোয়েন্দা প্রধানদের ডেকে এই যে সম্মেলনটা হচ্ছে বা এই বৈঠকটি হচ্ছে, যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে সন্ত্রাসবাদ দমন করতে হবে, পাকিস্তানের সন্ত্রাসবাদ দমন করতে হবে, শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্র কেন হবে, তাহলে একবার কি অবস্থা হতে পারে একবার চিন্তা করুন। আমরা তো আসলে শান্তই ছিলাম, আমরা তো আসলে ভালোই ছিলাম, কিন্তু আমাদের সেই ভালো থাকাটা আমাদের ভালো লাগছিল না বাংলাদেশের জনগণের একটি অংশের। আমি বৃহৎ জনগণ বলবো না, বাংলাদেশের বৃহৎ অংশ, বৃহৎ জনগণ বিপদগামী নয়, সুচিন্তা করে, ভদ্রলোক, শান্ত শিষ্ট মানুষ, সহজ মানুষ, সরল মানুষ, তাদের দুঃখ কষ্টের কথা বলতে পারে না। কিন্তু কিছু বিপদগামীর কারণে আজকে আমরা বিপদের সম্মুখীন। আমরা চাই না সেই বিপদ আমাদের সামনে আসুক। সেই বিপদ আসবার আগেই এই যে একটি নেতিবাচক সরকার বাংলাদেশে জেকে বসেছে, এই সরকার থেকে অন্ততপক্ষে মুক্তি চাই। মুক্তি আসুক, তাহলেই আমরা অন্ততপক্ষে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকায় পৌঁছে যাব না। এখনো এই যে বছর সন্ত্রাসবাদের সূচকে, পৃথিবীব্যাপী একটি সূচক হয়, একাধিক সংস্থা এগুলো করে, আমি একটি সংস্থার সূচকে দেখেছি বাংলাদেশ সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকায় 35তম, বহু দূরে, পাকিস্তান থেকে বহু দূরে। আমি এর আগের বক্তব্যে বলেছি, আমরা আরো সন্ত্রাসবাদীর রাষ্ট্রের তালিকায় আরো দূরে সরে যেতে চাই, পাকিস্তানের আশপাশে থাকতে চাই না। এই থাকতে না চাইবার জন্য এই যে বর্তমান পাকিস্তানপন্থী যে সরকারটি আছে, এটির পরিবর্তন হতে হবে, তাহলেই আমাদের মুক্তি। নইলে আমি মুক্তির খুব বেশি সম্ভাবনা দেখছি না। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং পৃথিবীর অন্যান্য সন্ত্রাস বিমুখ যেসব দেশ আছে, যেসব দেশ বৈঠক করতে এসছে ভারতে, তারা কিন্তু ছেড়ে দেবে না। কাজেই বাংলাদেশের মানুষকেই মুক্তির সন্ধান। জাতিসংঘ মহাসচিবের সাথে জামাত ইসলামীর বৈঠক, জামাত ইসলামী দাওয়াত পায় 2-4টা দলের মধ্যে, আরো অনেকেই পায় না।
অনেকে এটা মানতে পারছেন না যে জামাত এত উচ্চতায় পৌঁছে গেছে যে 2-4টা দল দাওয়াত পায়, তাদের মধ্যে জামাত, আর আমরা দাওয়াত পাই না। এত বড় বড় কথা বললাম, আমরা বিএনপির মিত্র, দাওয়াত পাই না। দাওয়াত পায় বিএনপির ভাষায় 4টা দলের মধ্যে 3টেই জামাতের। যেমন বিএনপির অনেকে এখনো মনে করে, বা বিএনপি তো এখন শাহবাগীদের সাথে মিলেছে, যে এবি পার্টি জামাতের বি টিম, আর এনসিপি ওটাও জামাত সৃষ্ট। তাহলে 4টা দলের মধ্যে 3টেই জামাত। তারা সহ্য করতে পারছে না, তারা গালাগালি করছে সরকারকে। আরে ভাই, এই বৈঠক তো সরকার করেনি। বিএনপির ইউটিউবাররাও দেখলাম এটা নিয়ে ডাক্তার জাহেদ প্রশ্ন তুলছেন যে জাতিসংঘকে হাজির নাজির মেনে বিএনপিকে বা রাজনৈতিক দলগুলোকে সংস্কারের পক্ষে একটু বোকা বানিয়েছে সরকার। এই বৈঠক এই কারণে আয়োজন করেছে। কিন্তু ডাক্তার জাহেদ জানেন না যে এই বৈঠক সরকার আয়োজন করেনি, সরকার আয়োজন করেছে জাতিসংঘ। সরকার কাউকে দাওয়াত দেয়নি, দাওয়াত দিয়েছে জাতিসংঘ। এটা মির্জা ফখরুল নিজেও বলেছেন যে আয়োজক জাতিসংঘ। এখন তারা কাকে দাওয়াত দেওয়া হয়েছে কাকে দেয়নি এটা নিয়ে প্রশ্ন করলে জাতিসংঘকে করুন, এটা ডক্টর ইউনূস সরকারকে কেন প্রশ্ন করেন? জামাতকে দাওয়াত না দিলে তখন এটা নিয়ে কথা হতো না। এখন অনেকেই ভিন্নমত পোষণ করছেন বা কথা বলছেন যে না, আমাদেরকে কেন দাওয়াত দেওয়া হয়নি, মাত্র 4টা দলকে, এটা বৈষম্য। জামাতকে দাওয়াত না দিলে তখন এই বৈষম্যের কথা বলতো না। আর এই দালালেরা এই যে জামাতের নিবন্ধন কেড়ে নিয়েছিল, জামাতকে সব জায়গায় ডিহিউম্যানাইজ করেছিল হাসিনা, জামাতকে বাদ দিয়ে সবাইকে নিয়ে চলতো। গণভবনে বিএনপি সহ সবাই দাওয়াত পায় কিন্তু জামাত পায় না। ওইটা যে বৈষম্য ছিল, যে বাংলাদেশের তৎকালীন সময় 3য় বৃহত্তম দল, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না, তখন তো তারা বলে নাই। এখন নিজেরা দাওয়াত পায়নি, জামাত পেয়েছে, এখন বলছে। কারণ এটা ঠিক হয়েছে কিনা যে মাত্র 4টা দল, তার মধ্যে 3টা হচ্ছে আবার জামাত ঘরানার, অ্যাকর্ডিং টু দেম, নট অ্যাকর্ডিং টু মি। এটার কোনো জবাব আমাদের কাছে নেই। এটা জাতিসংঘ নসওয়েল, তাদের কাছে জিজ্ঞেস করেন। তারা মনে করেছে যে এরাই রাজনীতির মূল স্টেক হোল্ডার্স, এই কারণে তারা এদেরকে দাওয়াত দিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে না ডেকে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছে ডাক না পাওয়া অনেক দল। দেখেন, এটা আর একটা ব্যাখ্যা দিই। সবাইকে ডাকা তো সম্ভব না ভাই। জাতিসংঘ মহাসচিবের কাজ আছে, কিন্তু আর ঘন্টার পর ঘন্টা বসে বাংলাদেশের 60-70টা রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনতে পারবেন না, অত সময় তো তার নেই। মূলত যাদেরকে ডেকেছে বাকি সব দলগুলো এই কোনো না কোনোভাবে এই 4টা দলের মধ্যে, 4টা দলের সাথে, বা তাদের মত এই 4টা দল যা বলবে ঘুরে ফিরে সেগুলি। যেমন যারা এখানে রাগ হচ্ছে তারা বিএনপি, অতএব বিএনপি তাদের প্রতিনিধিত্ব করেছে। এবং ইসলামী দলগুলোর ক্ষেত্রে জামাত, এবি পার্টি একটা বড় অংশের সাথে মিল রাখে, এনসিপি তরুণ প্রজন্মের সাথে মিল রাখে। না, পার তো দরকার নেই। এখন জাতিসংঘ মহাসচিবের তার ফাও কাজ নেই ঘন্টার পর ঘন্টা কথা শোনার, এটাও তো বুঝতে হবে। তারা বলছেন পতিত ফেসিবাদের নানা ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে বিদ্যমান পরিস্থিতি জাতীয় ঐক্য যেখানে জরুরি, সেখানে এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ভেতরে কার্যত বিভাজন সৃষ্টি করছে। না ভাই, এটা অন্তর্বর্তী সরকার করেনি, এটা জাতিসংঘ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন সরকারের সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হলে কিসের ভিত্তিতে, সরকারের সিদ্ধান্তে আমন্ত্রণ জানানো হয়নি, কিসের ভিত্তিতে মাত্র 7টি দলকে ডাকা হলো। মূলত ওই 7টি দলের মধ্যে 4টা দল বললেই হয়, বাকি 7টা উল্লেখ করা দরকার হয় না। 4টা দলকে আমরা প্রাইম হিসেবে, সবার প্রতিনিধি হিসেবে ধরতে চাই। না হলে বৈষম্য বিরোধী ও কর্তৃত্ববাদ বিরোধী আন্দোলনের শরিক অন্য দলগুলো হতাশ হয়ে পড়বে। অন্য অন্য জায়গায় ঐক্যমত কমিশনের বৈঠকে তো আপনাদের ডাকা হয়। এদিকে কোনো কোনো রাজনৈতিক দল মনে করে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো যাতে সরকারের সঙ্গে একমত হয়, সেজন্য দলগুলোর উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির লক্ষ্যে বৈঠকে জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে সংস্কার কমিশনের সবাইকে রাখা হয়েছে। কারণ এই সরকার নিজেরা নিজেদের যথেষ্ট শক্তিশালী কিংবা সক্ষম মনে করছে না। কে বলছে মনে করছে না? জনগণ এই সরকারের সাথে আছে, কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ এই সরকারকে মানতে পারছে না। এই সরকার
আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়েই কাজ করবে, তাদের শক্তি বৃদ্ধির চেষ্টা করবে, এটা স্বাভাবিক এবং আমরা এটা সমর্থন করি। শনিবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি ও জামাত ইসলামী সহ 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে সভারত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যার মধ্যে নাগরিক ঐক্য বাংলাদেশ, ওগুলো বিএনপি বললে ওই নাগরিক ঐক্যগুলো আছে, লাগে না। শাহবাগীদের প্রতিনিধিও ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, আর কাকে ডাকবে, সবাই কিন্তু ডাকা হয়েছে। জাতিসংঘ ঢাকা কার্যালয়ে আয়োজিত গোল টেবিল বৈঠকে ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। সেখানে ছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, দুর্নীতি দমন কমিশনের সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। দর্শক দেখেন, এখন জাতিসংঘ মনে করেছে যে বাংলাদেশে এখন সংস্কার দরকার, এই কারণে মৌলিক 4টা দলের মাধ্যমে বাকি সবার প্রতিনিধিত্ব হয়ে যায়। তারপরেও তো 3টে দলকে বেশি দাওয়াত দিয়েছে। তারপর মান আছে, আপনি ছোট দল হয়ে যদি একেবারে আন্তর্জাতিক মহলে এত রেসপন্স চান, আপনি তো সেই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনাকে, সবাইকে তো আর দাওয়াত দেওয়া সম্ভব না। দলে তো যে কেউ একটা রাজনৈতিক দলের দোকান খুলে বসবে আর জাতিসংঘ ডাকবে, এটা এত সহজ ভাবার কোনো কারণ নেই। এখানে এই প্রশ্নের মধ্যে কিসের ভিত্তিতে এদেরকে দাওয়াত দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি, এর উত্তরে আমি বলবো যে কিসের ভিত্তিতে বলতে এই 4টা দলকে ভাগ করলেই অন্য সবার প্রতিনিধিত্ব বা অন্য সবাই যা বলবে সেগুলো এসে যায়, কারণ এখন দলগুলি 4 ভাগে বিভক্ত। মূল হচ্ছে জামাতকে দাওয়াত দিয়েছে, এটি অনেকে মান। আজ বাংলাদেশের ইতিহাসে আরেকটি ঐতিহাসিক ঐক্য সম্মেলনের মতো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অন্যতম সেরা একটি নির্দলীয় সংগঠন, বাংলাদেশের মাদ্রাসা জগতের সকল শিক্ষকদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জমিয়তুল মোদারিসিনের উদ্যোগে মহাখালী গাউসুল আজম কমপ্লেক্সে আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই ইফতার মাহফিল যেন ইসলামী ঐক্যের একটি রূপরেখার প্রণয়নের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে। আমি সবসময় ঐক্যে বিশ্বাসী একজন মানুষ, আমি সবসময় সম্পর্ক রক্ষার পক্ষের একজন মানুষ। আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি, সম্পর্ক উন্নয়নের প্রথম মাধ্যম হচ্ছে কমিউনিকেশন বাড়াতে হবে, যোগাযোগ বৃদ্ধি করতে হবে, একে অপরের কাছে যেতে হবে, কারো বিষয়ে কোনো সন্দেহ হলে তাকে গিয়ে প্রশ্ন করে তার কাছ থেকে জবাব নিয়ে আসতে হবে। আজকের জমিয়তুল মোদারিসিনের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সারসিনা শরীফের আলা হজরত পীর সাহেব কেবলা, যিনি বর্তমান গদ্দিনশীল পীর হিসাবে দায়িত্ব পালন করছেন। আবু নসর মোহাম্মদ নেসার উদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী, সেই নেসার উদ্দিন হোসাইন সাহেব আজকের সভার দোয়া মুনাজাত পরিচালনা করেন। ঐতিহাসিক এই ইফতার মাহফিলে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতারা কম বেশি উপস্থিত হয়েছেন, যারা বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের মধ্যে। বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে তার উদারতার পরিচয় দিয়েছেন, বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। মানুষে যে ভেদাভেদ নয়, ঐক্য হওয়া দরকার, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকের এখানে উপস্থিত হয়ে মিট করেছেন ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক, ইনকিলাব পত্রিকার সম্পাদক যিনি জমিয়াতুল মোদারিসিনের সভাপতির দায়িত্ব পালন করছেন, এবং তার বাবা একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, কম বেশি আপনারা জানেন, মাওলানা আব্দুল মান্নান সাহেব, যিনি সাবেক মন্ত্রী, একাধারে 3টি মন্ত্রণালয়ের সম্ভবত মন্ত্রী ছিলেন, জমিয়াতুল মোদারিসিনের প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন
এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের ইবতেদায়ী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা জগতের যে সৃষ্টি এবং এগুলোর যে ক্যাপিটেশন, বৃত্তি বলেন, বেতন বলেন, কাঠামো বলেন, উন্নয়ন বলেন, এর রূপকার ছিলেন মাওলানা আব্দুল মান্নান সাহেব। তিনি রাজনীতিতে জাতীয় পার্টির সাথে, হোসেন মোহাম্মদ এরশাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই কাজগুলো তৎকালীন সময়ে যখন রাজনীতিতে অনেক কিছুই আমরা দেখিনি তখন তিনি এই কাজগুলো করেছেন। সেজন্য আল্লাহর দরবারে তার জন্য দোয়া করি, তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। সেই মান্নান সাহেবের সন্তান এম এ বাহাউদ্দিন সাহেব ইনকিলাব পত্রিকার সম্পাদক, তার আয়োজনে, তার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। রাজনীতিতে মত পার্থক্য থাকবে, বাহাউদ্দিন সাহেব আমার মতো করে রাজনীতি করবে এমনটা কামনা করাও ঠিক না, আবার তিনি তার মতো করে চলবেন, ফিরবেন, কাজ করবেন, সেখানে তাকে মুক্ত স্বাধীনতা দেওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের সকলের কাছ থেকেই কম বেশি এই জাতির, এই মুসলিম উম্মার খেদমত করা দরকার। যে যখন সুযোগ পায় এই বাংলাদেশে এককভাবে আমি সব করব এই করার মানসিকতা যেমন অন্যায়, পাশাপাশি এই মানসিকতার কারণে আমরা অনেক কিছুই করতে পারবো না। আজকের আমি অবাক হয়েছি এই মাহফিলগুলোতে যারা উপস্থিত হয়েছেন। বিএনপির অন্যতম সিনিয়র নেতা রুহুল কবির রিজভী সাহেব এখানে উপস্থিত হয়েছেন। এই দলের পক্ষ থেকে কায়কোবাদ সাবেক এমপি সাহেব উপস্থিত হয়েছেন। এই দলের আরও দু একজন সিনিয়র নেতা এখানে উপস্থিত হয়েছেন। জনাব এনি ভাই উপস্থিত ছিলেন। জামাতের পক্ষ থেকে এখানে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হালিম সাহেব। তারপরে উপস্থিত ছিলেন জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। এরপরে ইসলামিক রাজনৈতিক সকল সংগঠনের নেতারা এখানে উপস্থিত ছিলেন। এক কথায় এক মহা সম্মেলন এখানে উপস্থিত হয়েছে। আমি অপেক্ষায় ছিলাম যে আজকের এই বক্তব্যগুলোর মধ্যে কোনো খোসাখুসি থাকে কিনা, বিষদগার থাকে কিনা। দুজন ব্যক্তি এখানে বক্তব্য রেখেছেন আর একজন উপস্থাপনা করেছেন। উপস্থাপনা করেছেন সাব্বির আহমেদ মমতাজি সাহেব, যিনি দীর্ঘদিন পর্যন্ত এই সংগঠনের জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছে, সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি আজকের দেখলাম সশরীরে উপস্থিত থেকে যে কি কষ্ট না করেছেন এই অর্গানাইজেশনটাকে দাঁড় করাতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে, মাহফিলটাকে সুন্দর করতে গিয়ে, সারা বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসার প্রিন্সিপালদেরকে উপস্থিত করতে গিয়ে নিজে ইফতার পর্যন্ত আজকে করে নাই। মমতাজি সাহেবকে ধন্যবাদ জানাই। এই সাব্বির আহমেদ মমতাজি সহ তিনজন ব্যক্তি বক্তব্য দেখেছেন। একজন সারসিনার পীর সাহেব কেবলা, আর একজন হচ্ছেন বাহাউদ্দিন সাহেব, যিনি ইনকিলাব পত্রিকার সম্পাদক এবং জমিয়তুল মোদারিসিনের সভাপতির দায়িত্ব পালন করছেন। সবার মধ্যে একটি ঐক্যের সুর ছিল, দেশ নিয়ে ভাবনা ছিল। এবং যে কথাটি আমি সবসময় বলি যে আলেমদেরকে বাদ দিয়ে, ইসলামপন্থী মানুষদেরকে বাদ দিয়ে দেশে ইসলাম প্রতিষ্ঠা কিংবা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা অসম্ভব। আমি সবসময় সে কারণে উৎসাহ দেওয়ার জন্যই আমি বলি, আমরা ঐক্য যখন করব তখন আমাদের থিম সামনে থাকতে হবে। এদেশের ইসলাম প্রিয় মানুষদের জন্য একটা সুযোগ এসেছে, সময় এসেছে, এটা গোল্ডেন টাইম। এই টাইমটাকে ব্যবহার করতে জানতে হবে। এদেশে যে যে পন্থী আলেম হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধ করে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ করতে পারলে দেশ যেমন উপকৃত হবে, এদেশের আগামীর সংসদ এবং সরকারের মধ্যে ইসলাম প্রিয় জনতাকে ঢুকতে বাধ্য হবে এবং যে কোনো রাজনৈতিক সংগঠনকে তাদেরকে না ঢুকিয়ে সংসদ পরিচালনা করতে আর পারবে না। এটা এই 24-এর গণ অভ্যুত্থানের দাবি। আমি সে কারণে বাহাউদ্দিন সাহেবের বক্তব্যকে ধন্যবাদ জানাই। সারসিনার পীর সাহেব হুজুরের নিরপেক্ষ বক্তব্য এবং মুনাজাতের উপরে ভিত্তি করে আমি তাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে আমাদের পরীক্ষিত ইসলামিক রাজনৈতিক দল আছে, পরীক্ষিত বড় রাজনৈতিক দল আছে। এই দলগুলোর মধ্যেই আমাদের কাজ হবে ভালো মানুষদেরকে প্রমোট করা। যেই দল
অনেক বড় কিন্তু তার দলের মধ্যে ইসলাম বিদ্বেষী লোক কিংবা ধর্মের বিরুদ্ধে কথা বলে কিংবা ইসলাম নিয়ে তার মায়া নেই, দরদ নেই, আমরা সে আপন মানুষ হলেও তাকে ভোট দান থেকে বিরত থাকব। ওই ধরনের উস্কানির ফাঁদে আমরা পড়ব না। ইসলাম প্রিয় দলের মধ্যেও যদি কোনো ব্যক্তি মুনাফিকি করে ইসলামের ক্ষতি করে, সে লোক যত বড়ই ইসলামের সাইনবোর্ড নিয়ে আসুক, তাকেও আমরা ভোট দিব না। তাহলে আমাদের কাজটা কি হবে? আমাদের কাজ হবে ইখলাসের সাথে সত্যিকারই আল্লাহর সন্তুষ্টির জন্য সকল মানুষদের মধ্যে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া এবং সেখানে নিজেকে ছাড় দেওয়ার মানসিকতা করা। আমি সবসময় বলি, বাংলাদেশের আমাদের বহু দলে বিভক্ত আমরা। এই শত বিভক্ত মানুষের মধ্যে আমরা ধর্মই ঠিকই ইসলাম পালন করি, কিন্তু ওয়ে অফ রিলিজিয়াস পারপাসে আমরা তখন ভিন্ন ভিন্ন হয়ে যাই। কেউ রিলিজিয়াস প্র্যাকটিস করি আমার মতো করে, কেউ করি জামাত ইসলামের মতো করে, কেউ করি চরমনায়ের মতো করে, কেউ করি পীর সাহেবদের মতো করে। তো বাংলাদেশে যেভাবেই করি না কেন, ইসলাম নিয়েই কিন্তু আমরা চলছি। আমি সে কারণে বলছি, বাংলাদেশের প্রত্যেকটি কর্মক্ষেত্রের মূল্যায়ন করতে হবে। তাবলিগের দিয়ে এদেশে খেদমত হয়, পীর অলি দিয়ে এদেশে খেদমত হয়, ইসলামিক রাজনৈতিক দলগুলো দিয়ে খেদমত হয়, এর বাহিরেও যারা ডানপন্থী দল আছে তাদেরকে দিয়েও বাংলাদেশের মানুষের খেদমত হয়। অতএব আগামীর দিনে জমিয়াতুল মোদারিসিন সঠিক সিদ্ধান্ত নিবে, ধর্মপ্রাণ মানুষদের পক্ষে থাকবে, ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবে। যেহেতু সেটা ইসলামিক অর্গানাইজেশন এই দেশের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেয়, এ মাদ্রাসা থেকে তাদেরকেই বের করা উচিত যারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে, ধর্মের পক্ষে কথা বলবে, ইসলামিক কার্যক্রমকে প্রসারিত করতে ভূমিকা পালন করবে। জমিয়াতুল মোদারিসিনেরও তাদের পক্ষেই থাকতে হবে। এবং এভাবে যদি তারা আস্তে আস্তে করে ধর্মভিত্তিক মানুষদের পক্ষে অবস্থান নিতে পারে, তাহলে এই দেশে কোনো বামপন্থী নাস্তিক্যবাদী দালালরা মাথা চারা দিয়ে কোনোদিন উঠতে পারবে না। আমার বিশ্বাস সময় হয়েছে, আপনাদের বয়সও হয়েছে, নেতৃত্বের অনেক জীবন আপনারা পার করেছেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আজকে যেভাবে ইফতার মাহফিলটা এত সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে, সবপন্থী মানুষ নিয়ে একত্র করতে পারলেন, আগামীর বাংলাদেশটাকেও সবাইকে কটূক্তি না করে, খারাপ ভাষায় দূরে ঠেলে না দিয়ে কাছে টেনে তারপরে কথা বলার চেষ্টা করুন। দেখবেন আমরাই বাংলাদেশকে পরিচালনা করব। আর আমরাই তো সব, আপনি আমি আমরা। পার্থক্য কোথায়? দূরত্ব কোথায়? কোনো দূরত্বের সুযোগ আর নাই। আমরা জানি আমরা একে অপরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা জানি আমরা একে অপরের উপর অনেক ক্ষুব্ধ, কিন্তু আজকের যে প্ল্যাটফর্ম দেখে এসেছি, এই প্ল্যাটফর্মই বাংলার জনগণ কামনা করে। জমিয়াতুল মোদারিসিনকে ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার কামনা এই দেশের জনগণ করে। ঐক্যের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মই ভূমিকা পালন করতে পারে। আমরা কোনো অচেনা মানুষের নেতৃত্বে সমাজ পরিবর্তন করতে চাই না। হঠাৎ করে কেউ এসে আপনাকে বলবে 300 আসনে এমপি বানিয়ে দেব, 600 পীর সাহেব আমার সাথে আছে, এই সকল মিথ্যাচার নাটকবাজদের বিরুদ্ধে আপনাদের অবস্থান নিতে হবে। কথা ভেরি ক্লিয়ার। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, ধর্মভিত্তিক মানুষদের রক্ষায় আপনাদের নেতৃত্ব থাকতে হবে জনতার চাহিদার আলোকে। জনগণ কি চায় সেটা যদি অনুধাবন করতে না পারি, তাহলে জনগণই কিন্তু আমাদের মুখোশ উন্মোচন করবে, শুধু সময়ের অপেক্ষা। আজকের ইফতার মাহফিলটার এত ভালো লেগেছে, জামাতের আমির সাহেবকে দেখলাম, বাহাউদ্দিন সাহেব ওয়েলকাম জানালেন, এক কাতারে নামাজ পড়লেন। আমির সাহেবকে দেখলাম একটা খাম দিয়ে আসতে, ইফতারির জন্য সেখানে সহযোগিতা করলেন। এ তো সৌন্দর্যতা, এখানে কার্পণ্যতা কেন থাকবে? সকল ইসলামিক দলকে ওখানে উপস্থিত পেলাম, এটাই তো সৌন্দর্যতা, এখানে কার্পণ্যতা কেন থাকবে? বাহাউদ্দিন সাহেবের রিলেটিভদের বিবাহ হলে আপনি আমাকে ইনভাইট করলে আপনার ইজ্জত কমবে না, ইজ্জত বাড়বে। বাংলাদেশে কোনো মানুষই খুঁত ছাড়া মানুষ নাই। গুণে, রূপে কিংবা খারাপ কর্মে মিশ্রিতই আমরা মানুষ। অতএব আমরা কেন একে অপরকে দূরে ঠেলে দিব? বাংলাদেশের এই শিক্ষকদের সংগঠন,
মাদ্রাসা ভিত্তিক সংগঠন, এই সংগঠনটি আমাদেরকে পেলে পুষে রাখতে হবে। এই সংগঠনের অনেক অবদান আছে এই বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা, ধর্ম শিক্ষার ব্যাপারে। আবার এই সংগঠনের অনেক কিছুর আপনাকে যদি সংস্কার করতে হয় তাও সবাই মিলেই করতে হবে, কিন্তু এই সংগঠনের শরীর হয়ে আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। আগামী দিনে বাংলাদেশে আমি আপনাদের এই সংগঠনের মাধ্যমে কামনা করব, আসুন আমরা কোনো হানাহানি দলাদলি না করে, কারো বিরুদ্ধে এমন কোনো অবস্থান গ্রহণ না করে বাংলাদেশে আমরা পথ চলি। কারণ এমন কোনো অবস্থান গ্রহণ করবেন না যেটা করলে আপনাদেরকে আদতে বাংলাদেশের জনগণ সত্যিকার ইসলামপন্থীদের আপন মনে করবে না। সতর্কতার সাথে পথ চলতে হবে, ভালো কাজের সাথে থাকতে হবে, ধর্মভিত্তিক ইসলামপন্থী নাগরিকদের প্যাট্রোনাইজ করতে হবে, সম্ভব হলে করতে হবে, সম্ভব না হলে সেক্ষেত্রেও কৌশলী ভূমিকা পালন করে আপনারা এগিয়ে যাবেন, সেটাই আমার প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ইফতার মাহফিলে আমার মতো ছোট্ট ক্ষুদ্র মানুষকে দাওয়াত দেওয়ায় এবং যথাযথ সম্মান অতিরিক্ত করার জন্য আপনাদের প্রতি শুভ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বর্তমান সোশ্যাল মিডিয়াতে জুড়ে একটা হাইলাইট চলতেছে, বিশেষ করে বাংলাদেশকে নিয়ে তুলসী গ্যাবার্ট মানে তুলসী গ্যাবার্ট কেন কথা বলছে এই বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াটা প্রচুর একদম থই হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। তো বন্ধুরা, এই তুলসী গ্যাবার্ট নিয়ে বাংলাদেশকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।